ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি, খুব জরুরি একটা টপিক। দেখো, নাউন ক্লজ। জয়নিং এর ক্ষেত্রে নাউন ক্লজটা জানা খুবই জরুরি। তো নাউন ক্লজ আমরা জানি যে দ্যাট সাব ক্লজ ইজ ডিভাইডেড ইনটু 3 ক্যাটাগরিজ এন্ড অফ দেম নাউন ক্লজ। তিনটে ক্যাটাগরি কি কি আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো আজকের ক্লাসে আমরা নাউন ক্লজটা খুব ভালোভাবে করব, যেন একটি ভিডিওটা দেখে যেন ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, নাউন ক্লজ হচ্ছে একটা সাব ক্লজের শাখা। গঠনটা কেমন হয়? সাব ক্লজ একটি বাক্যর আগে যখন আমি কানেকটিভ দিয়ে দিই, হু, তারপরে হোয়াট, দ্যাট ইত্যাদি যখন দিয়ে দিই, কানেকটিভ যখন দিয়ে দিই, তখন সাব ক্লজে পরিণত হয়। হ্যাঁ, এবং সাব ক্লজটা কি হয়? অন্যের উপর নির্ভরশীল, আলাদাভাবে বসলে মানে তৈরি করতে পারে না। প্রিন্সিপাল ক্লজটা তো স্বাধীন, মানে তৈরি করতে পারে। এবার নাউন ক্লজটা আমরা কেন জানা দরকার? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য। একটা বাক্যের মধ্যে যখন কি থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এইরকম গঠনে যদি থাকে, তখনই আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। তো যখনই আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, তখন এই নাউন ক্লজ দিয়েও কিন্তু করা যেতে পারে। The noun clause is that kind of subclause that is treated as a noun in the sentence. বাক্যের মধ্যে সাবক্লজটা কি হবে? বাক্যের মধ্যে সাবক্লজটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার হবে। একটা বাক্যের মধ্যে নাউন বসে কোথায়? আমরা জানি যে at the very beginning of a sentence subject is placed, and even after verb noun is placed as an object, and the verb is regarded as transitive verb. সাবজেক্ট হিসাবে বসে এবং অবজেক্টের জায়গাটাও দখল করে নেয় কিন্তু নাউন। তাহলে ওয়ান বাই ওয়ান আমরা সূত্র দেখব। এক নম্বর সূত্র কি আছে? এক নম্বর সূত্র আছে সাবজেক্ট অফ এ ভার্ব। নাউন ক্লজটা সাবজেক্ট অফ এ ভার্ব হিসাবে কিন্তু বসতে পারে। মানে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হতে পারে। ভার্বের সাবজেক্ট মানে কি? ভার্বের সাবজেক্ট মানে সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসবে। দেখি एग्जांपलটা দেখি। what I want is a drink. what I want is a drink. আমি যেটা চাই সেটা হচ্ছে একটা পানীয়। এখন যদি এইটুকুনটাকে, এই পার্টটাকে নিয়ে যদি বলি যে কি আছে, এটা আছে সাবজেক্ট। এটা যদি ভার্ব হয়, ভার্বের আগে তো সাবজেক্ট থাকে। তো সাবজেক্টের দিকে তাকিয়ে দেখছি কি আছে, এর মধ্যে একটা আলাদা সাবজেক্টও আছে, আবার কি আছে, ভার্বও আছে। তো এই হোয়াট আই ওয়ান্ট, এটা কিন্তু কি? উপবাক্য মানে সাবক্লজটা কি হয়েছে? এখন টোটালটাই এই ভার্বের কিন্তু সাবজেক্ট হিসাবে বসেছে। তাহলে সাবক্লজের পজিশনটা কি? ক্লজ মানেই তো সেই বাক্যের মতন চেহারা, তার মধ্যে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু স্বাধীন নয়। এই যে হোয়াট আছে, তার আগে কানেকটিভ একটা আছে, তার জন্য অর্থপূর্ণ হচ্ছে না। এই টোটাল পার্টটাই কিন্তু কি হিসাবে হয়েছে? টোটাল পার্টটাই কিন্তু নাউন হিসাবে হয়েছে। সাবজেক্ট মানেই নাউন। তাহলে হোয়াট আই ওয়ান্ট ইজ এ ড্রিঙ্ক। তাহলে ভার্বের সাবজেক্ট হিসাবে সাবক্লজ যখন হবে, তখন কিন্তু সেই সাবক্লজটি নাউন ক্লজ হিসাবে গণ্য হবে। চলে আসে পরের নিয়ম, রুল 2 বলছে কি? অবজেক্ট অফ এ ভার্ব। একটা ভার্বের যখন অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, তখন সেই ভার্বকে কি বলা হয়? সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো এখানে কি দেখবো? এই বাক্যটা আমি যদি ভেঙে নিই, একটা সাবজেক্ট হলো, সাবজেক্টের পরে ভার্ব আছে। আই নো, আমি জানি। আমি কি জানি? যদি কোনো ভার্বকে হোয়াট এন্ড হোম দিয়ে কোশ্চেন করা হয়, তাহলে যে আনসারটা পাই, দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ অবজেক্ট। যদি আমরা হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করি, আমি কি জানি, তো কি পাচ্ছি আমি? হোয়াট হার নেম ইজ, তার নামটা কি। তাহলে এটা বলা যায় যে কি বা কাকে যে প্রশ্ন করলে টোটালটাই কিন্তু মিলছে। তাহলে এটা অবজেক্ট হিসাবে হয়েছে। আর অবজেক্টের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছি? অবজেক্টের দিকে তাকিয়ে দেখছি তার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং ভার্বও আছে এবং কানেক্টিভও আছে। তাহলে এটা অবজেক্ট না বলে এখন কি বলবো? এটা ক্লজের নাম দেব, এবং ক্লজটা তো নাম দেবই। কি ক্লজ বলে ডাকবো?
ক্লজ এই নামটা কি বলে ডাকবো, যেহেতু এটা অবজেক্ট হয়েছে, আর অবজেক্ট আর সাবজেক্ট মানে নাউন আমরা জানি, তাহলে অবজেক্টের জায়গাটা দখল করেছে মানে সেটা নাউন ক্লজ। এবার চলে আসি রুল নাম্বার 3 তে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব আগে জানতে হবে যে কমপ্লিমেন্ট কি জিনিস। কমপ্লিমেন্ট কি, ওয়ার্ডটার মধ্যে জানা আছে কমপ্লিমেন্ট, দ্যাট ইজ সাম ওয়ার্ডস দ্যাট কমপ্লিট দ্য সেন্স অফ দ্য ভার্ব, কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। কমপ্লিমেন্ট হচ্ছে দু একটা শব্দ যেটা ভার্বের অর্থ পূরণ করে। আর কমপ্লিমেন্ট আমরা তখনই ব্যবহার করি যে ইন্ট্রানজিটিভ ভার্বে। ইন্ট্রানজিটিভ ভার্বের তো আর প্রয়োজন হয় না, ইন্ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্টের প্রয়োজন হয় না। তো অবজেক্টের প্রয়োজন যদি না হয় তাহলে কিছু শব্দের প্রয়োজন হয়, এবং যে শব্দগুলি দিয়ে যখন বাক্যটাকে কমপ্লিট করি সেটাকে কি বলে, সেইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখে নি, এখানে সাবজেক্ট হয়েছে, সাবজেক্টের পরে ভার্ব হয়েছে। এবার ভার্বটা কি হয়েছে, দ্য প্রবলেম ইজ। দেখো প্রবলেম ইজ মানে সমস্যাটা হয় কি হয়, সমস্যাটা হয় কি হয়, যে হোয়াট উই শুড ডু নাও। হোয়াট উই শুড ডু নাও মানে কি, আমরা এখন বর্তমানে কি করব, আমরা কি করব সেটার কিন্তু একটা বিষয় আছে, কিন্তু যে প্রবলেম ইজ সমস্যাটা হয় কি হয়। এখন যদি আমি থেমে যাই, প্রবলেম ইজ মানে কি সমস্যাটা হয়, দেখো ইজটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমি থেমে যাই তাহলে তো বাক্য আর কমপ্লিট হচ্ছে না। সমস্যাটা কি, থেমে গেলে কিন্তু বাক্য কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তারপরে যখন আমরা কয়েকটা শব্দ যুক্ত করছি, হোয়াট উই শুড ডু নাও, আমাদের এখন কি করা উচিত, তাহলে দেখো ইজ ভার্বের পরে যখন আমরা কোনো কিছু বসালাম তবেই কিন্তু বাক্যটার সেন্সটা কিন্তু কমপ্লিট হলো। তাহলে এ থেকে বলা যায় যে ইজ এর পরে কি বসিয়েছি, এটা টোটালটা একটা কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট তো হয়েছে, কমপ্লিমেন্টের পরে কি আছে, সাবজেক্টও আছে, এবং কি আছে সাবজেক্টের পরে কি আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে এবং ভার্বও আছে। তাহলে এ থেকে বলা যায় যে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু এই নাউন ক্লজটা কিন্তু বসতে পারে। তাহলে হ্যাঁ, তারপরে দেখবো আমরা যে রুল 4টা কি, নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন। রুল 4টা কি দেখি, যে নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন। অ্যাপোজিশন কথাটার মানেটা কি, অ্যাপোজিশন কথাটার মানে হচ্ছে সংযোজন বা অ্যাডিশন বলা হয়, অতিরিক্ত। হ্যাঁ, মানে ডেসক্রাইবিং সামথিং এলস, সেটা হচ্ছে অ্যাপোজিশন। তো এখানে দেখি যে বাক্যটা দেখি, দ্য ডিসিশন দ্যাট ইউ উইল গিভ আপ স্মোকিং ইজ ওয়াইজ। আমরা ভেঙে নিই বাক্যটাকে, নাউন ক্লজ এজ অ্যাপোজিশন, এটা কি, দ্য ডিসিশন সাবজেক্ট, তাহলে নাউন, ডিসিশনটা একটা হচ্ছে নাউন। এবার দেখো নাউন, দ্য ডিসিশন হচ্ছে নাউন, তো সিদ্ধান্তটা কি, নাউনেরই আবার ব্যাখ্যা, কি, দ্যাট ইউ উইল গিভ আপ স্মোকিং, এটা কিন্তু এই ডিসিশনেরই কিন্তু ব্যাখ্যা। তাহলে নাউনের পরে বসিয়ে আবার নাউনের ব্যাখ্যা, এটাই কিন্তু অ্যাপোজিশন। আর অ্যাপোজিশনটা কি, অ্যাপোজিশন তারপরে এটা হচ্ছে তার সঙ্গে জুড়ে দিয়েছে ডিসিশন ইজ ওয়াইজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটাকে নাউন ক্লজ বলে ডাকছি কেন, যে নাউনের পরে ব্যাখ্যাটাই হচ্ছে আবার নাউন ক্লজ। রুল নাম্বার 5 কি আছে, রুল নাম্বার 5 হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। অবজেক্ট অফ এ প্রিপোজিশন মানে কি, অবজেক্টের মানে প্রিপোজিশনের পরে নাউন ক্লজ বসাবো। দেখো সি ওয়াজ অ্যাংরি অ্যাট হোয়াট হি সেড, সে রেগে গিয়েছিল যেটা সে বলেছিল। তাহলে দেখো একটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাট এর পরে কিন্তু আমরা কি বসাচ্ছি, একটা হচ্ছে নাউন ক্লজ বসাচ্ছি, এরকমই ভাবে যদি আরেকটা বলা যায় যে ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, তাহলে অন এর পরে আবার আমরা কি বসাচ্ছি, অন এর পরে আমরা কিন্তু আবার নাউন ক্লজ বসাচ্ছি। দেখো রুল নাম্বার 6 কি আছে, রুল নাম্বার 6 আছে কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাওয়ার সচেতন, কেয়ারফুল যত্নবান, সার্টেন নিশ্চিত, ট্রু স্যাটিসফাইড, গ্ল্যাড, স্ট্রেঞ্জ, সরি, সারপ্রাইজ, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। বলছে একটা বাক্যের মধ্যে
এই যে এই কিছু সিলেক্টিভ অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভের পরে যে সাব ক্লজটা বসিয়ে দেবো সেটাই কিন্তু কি হয়ে যাবে, নাউন ক্লজ হয়ে যাবে। একটা উদাহরণ দেখে নিন, I am glad that you have scored well in the exam। তাহলে I am glad এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা তো একটা প্রিন্সিপাল ক্লজ। তো আমি আনন্দিত, তাহলে এটা কি হলো, অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে দেখো টোটাল সাব ক্লজটা কিন্তু বসিয়েছি। তাহলে কি সূত্রটা কি বললাম, অ্যাডজেক্টিভ কিছু অ্যাডজেক্টিভের পরে যখন আমরা কোনো ক্লজ বসিয়ে দেবো তার নাম কি হয়ে যাবে, নাউন ক্লজ। সোজা সূত্র। তারপর এই আরেকটা एग्जांपल দেখো, সি ইজ সিওর, মেয়েটি নিশ্চিত, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, সিওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি নিশ্চিত, দ্যাট সি উইল গেট এ গভর্নমেন্ট জব, সে মেয়েটি গভর্নমেন্ট জব পাবেই, তার একটা সিওরিটি আছে, অ্যাডজেক্টিভের পরে বসালাম, তাই এটা নাউন ক্লজ। দেখো রুল নাম্বার 7 কি আছে, আফটার সাম নাউন, কিছু অ্যাডজেক্টিভের পরে যে ক্লজটা বসে সেটা নাউন ক্লজ, কিছু নাউনের পরে আবার মানে যে যা কিছু বসাই, ক্লজটা বসাই, সেটাও কিন্তু নাউন ক্লজ হয়। নাউন গুলো কোনগুলো, যেমন এই শব্দগুলো দেখো, বিলিভ, আইডিয়া, ওয়ার্ড, উইশ, রিপোর্ট, নিউজ, ইনফরমেশন, নোশন, ফ্যাক্ট। এই যে নাউন গুলোর পরে যে আমরা সাব ক্লজটা বসিয়ে দেবো সেটাই কিন্তু নাউন ক্লজ হবে। দেখে নিই एग्जांपल, দ্য নিউজ, সংবাদ, সংবাদটা কি, মানে এটা তো নাউনই, সেই অ্যাপোজিশনের মতন খানিকটা। হ্যাঁ, নাউন, দ্য নিউজ, ঘটনাটা, খবরটা, খবরটা কি, দ্যাট ইজ ফেল্ড, দ্যাট ইজ ফেল্ড, ঘটনাটা এটা, হ্যাঁ খবরটা এটা। তাহলে নাউনের পরে দেখো সিলেক্টিভ, বলেছিলাম যে নিউজ, ইনফরমেশন, এই নাউনের পরে যেটা বসে, তাহলে নিউজের পরে বসালাম সাব ক্লজটা, দ্য নিউজ দ্যাট ইজ ফেল্ড শকড মি। হ্যাঁ, তাহলে কিছু নাউনের পরেও যে ক্লজটা বসায় সেটা কি হয়ে যায়, নাউন ক্লজ হয়ে যায়। লাস্ট নাম্বার রুল কি আছে, লাস্ট নাম্বার রুল হচ্ছে আফটার ইট, ডেসক্রাইবিং ইট। ইট কি আছে, ইটের ব্যাখ্যা দেওয়ার সময়, ইট বসে বাক্যে ইট ব্যবহার হচ্ছে, তারপরে যেটা ব্যাখ্যাটা আমরা দিচ্ছি সেটা কিন্তু নাউন ক্লজ হতে পারে। এক্সাম্পলটা দেখে নিই, ডিপেন্ড অন ইট, ডিপেন্ড অন ইট মানে এটার পরে নির্ভর করো, ডিপেন্ড অন ইট মানে এর পরে নির্ভর করো। দেখো ইটের পরে কমা দিয়ে কিন্তু বলে দিয়েছি, এখানে কিন্তু কানেক্টিভটা নেই, দ্যাট বা হোয়াট যেটা আমরা ব্যবহার করি কানেক্টিভ হিসাবে সাব ক্লজের আগে, সেটা কিন্তু নেই। ইটের ব্যাখ্যাটা কমা দিয়ে বলে দিয়েছি, ডিপেন্ড অন ইট আই উইল হেল্প ইউ, নির্ভর করো যে আমি তোমাকে সাহায্য করবই। লাস্ট এক্সাম্পল কি আছে, এনসিওর ইট, ইহা নিশ্চিত, ইহা বলতে কোনটা, ইটের ব্যাখ্যা দিচ্ছে না, দ্যাট ইউ কাম টুমরো, তুমি আগামীকাল যে আসবে এটা নিশ্চিত তো। তাহলে কি হচ্ছে, ইটের ব্যাখ্যা, ইটের পরে এই ইটের ব্যাখ্যা অনুসারে যে আমরা সাব ক্লজটা বসাই সেটা কিন্তু নাউন ক্লজই হয়ে যায়। তাহলে আরেকবার রিক্যাপ করে নেব, নাউন ক্লজ নাউনের মতনই হয়, বাক্যের মধ্যে নাউন হিসাবে কাজ করে। রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে হয়। রুল নাম্বার 2 অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে বসে। রুল নাম্বার 3 কমপ্লিমেন্ট, ইন্ট্রানজিটিভের পরে কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজটা বসে, দেখো ইজের পরে বসিয়েছি, অর্থপূর্ণ করে। হ্যাঁ, তারপরে 4 হচ্ছে কি নাউন ক্লজ অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে তারই অতি সংযোজন ব্যাখ্যা, যেমন নাউনের ব্যাখ্যা দিয়েছি আমরা, সেই তার জন্য হচ্ছে অ্যাপোজিশন হয়েছে। আর রুল নাম্বার 5 কি প্রেপোজিশনাল অবজেক্ট, মানে প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে যেটা আমরা বসাই। রুল নাম্বার 6 কি আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে যে সাব ক্লজটা বসিয়ে দিই সেটা হচ্ছে নাউন ক্লজ। রুল নাম্বার 7 কি আছে, যে কিছু কিছু নাউনের পরে আমরা যে সাব ক্লজটা বসাই সেটা কিন্তু নাউন ক্লজ হয়। আর লাস্ট রুল কি আছে, ইটের ব্যাখ্যা, ডেসক্রাইবিং ইট। হ্যাঁ, ইট লেখার পরে ইটেরই কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যে সাব ক্লজটা, সেটাই হচ্ছে মানে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ জানা কিন্তু জরুরি, জয়েনিং করার সময় দুটো বাক্য দিয়ে দেবে, তবে ব্র্যাকেটে যদি বলে যে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, তখন সূত্র মিলিয়ে যদি দেখাচ্ছে নাউন ক্লজ দিয়ে এই সূত্র যে কোনো একটা মিলে যাচ্ছে, তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আশা করি টপিকটা বোঝা গিয়েছে, স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করে, হ্যাঁ বারবার বারবার যদি দেখা যায় এবং এই সূত্র 8টা সূত্র এবং একটা উদাহরণ যদি মুখস্থের মতন করে নেওয়া যায় তাহলে জয়েনিং করতে আমার মনে হয় সুবিধা হবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট
সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।